নমস্কার বন্ধুরা, মিঠাই আর লাড্ডুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিঠাই আর লাড্ডুর মা ঝিমলি আপনাদের সঙ্গে লাড্ডুর পরিবারে, মিঠাইয়ের পরিবারে স্বাগত জানাই। আজকে মহা চতুর্থী। আজকে হঠাৎ সকালবেলা উঠে আমি ভাবলাম যে কোনো প্ল্যান করিনি অবশ্য, তারপর হঠাৎ ভাবলাম যে একটুখানি রাজবল্লভেশ্বরী মায়ের দর্শন করে আসি। কারণ কালকে রাত্রিবেলা হঠাৎ আমার ফোনেতে রাজবল্লভেশ্বরী মায়ের ভিডিও আসে, ছবি আসে, সেটা দেখে আমার যে এত মনটা টানলো, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়ার একটা মায়ের কাছে যাওয়ার একটা মনস্থির করে ফেললাম। মনস্থির করে তো ফেললাম, কিন্তু বেরিয়ে যাওয়াটা তো অত সোজা ব্যাপার না। তো আমি লাড্ডুর, মিঠাই সবাইকে দেখবো, তাদের খাবার ব্যবস্থা করব, করে তারপর বেরোতে হবে যেই ভাবলাম। আর ব্যাস তাড়াতাড়ি করে সংসারের সব কাজ টাজ গুছিয়ে নিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে গিয়ে আমি তখন ভাবছি আমাদের এখানে না এক্সপ্রেস চলে, সকালের দিকে প্রচুর এক্সপ্রেস থাকে, বেলায় কি থাকে না থাকে আমি জানি না, কারণ আমি যাই না। আর কুমির মোড়ায় যেতে গেলে আমি নর্মালি টোটো করেই চলে যাই। তো আমি বেরিয়ে গেলাম, যা পাবো যাবো। উমা গিয়ে মিনিট 5-7 দাঁড়িয়েছি, কি সঙ্গে সঙ্গে এক্সপ্রেস পেয়ে গেলাম। পুরো 1.5 ঘন্টা লাগলো না, আমরা রাজবলহাট পৌঁছে গেলাম। গজারমোড় প্রথমে গেলাম, গজারমোড় থেকে টেকার ধরে সোজা রাজবলহাট দিয়ে তারপর ওখানে গিয়ে যে কি করেছি, কি আনন্দ, কি সুন্দর। চলুন ভিডিওটা দেখুন, সেখানে গিয়ে কথা বলি। এখানে দেখতে দেখতে তারপর আমি নয় আপনাদেরকে বলবো কীরকম কাটলো আমাদের। চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন। আজকে সকালবেলা বাড়ি থেকে যখন বেরোই, বেশ ভালোই আকাশে রোদ ছিল, কিন্তু সাথে পেঁজা তুলোর মতো মেঘগুলো। আর এই যে ধানের যে জমিগুলো দেখছিলাম, খুব ভালো, যেন মনে হচ্ছে কেউ সবুজের কার্পেট ফেলে দিয়েছে। ওখানে সবুজ কালারের কার্পেট বেছানো আছে, এত সুন্দর লাগছে ওয়েদারটা। হ্যাঁ, রোদটা একটু বেশি ছিল ঠিকই। চলে এলাম আমরা গজার মোড়ে। এবার এখান থেকে আমরা ধরবো টোটো বা অটো বা বাস আছে বা টেকার আছে। তো আমরা নেব এখান থেকে টেকার। অটোতেও যেতে পারেন, অটোতে গেলে আপনাকে রিজার্ভ করে যেতে হবে। অটো রিজার্ভ করে গেলে 150 থেকে 200 টাকা ভাড়া পড়বে। গজারমোড় থেকে আমরা সোজা নিয়ে নিলাম টেকার। এই যে টেকার এসে গেছে। এখানে 2 রকম টেকার, টেকারটা দেখে উঠতে হবে। একটা হচ্ছে হরিপাল জাঙ্গিপাড়া, আর একটা হচ্ছে হরিপাল, আমাদের স্টপেজটার নামটা আমি ভুলে গেছি, রাজবলহাট বলেই আমরা উঠেছিলাম। তো সেই টেকার, বাট আপনারা জাঙ্গিপাড়ার দিকে টেকারটাই উঠবেন না, কারণ ওটা চলে যাবে জাঙ্গিপাড়া, আলাদা রুট। আর এদিক থেকে আপনারা ডান দিক দিয়ে বেঁকে চলে যাবো আমরা হচ্ছে রাজবলহাট। তো এখানের পরিবেশটা এত সুন্দর, রাস্তাঘাট। গজারমোড় থেকে রাজবলহাট যেতে আমাদের টোটাল টাইম লাগলো 25 মিনিট। অনেকে বলছিল 30 থেকে 35 মিনিটও লাগে। টেকার যেরকম যাবে সেরকম টাইম লাগবে। তো আমরা 25 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। চলুন আমরা চলে এলাম রাজবলহাট। এই গেটটা দিয়ে সোজা হেঁটে গেলে সামনেই মন্দির। আমি আজ থেকে প্রায় 20-21 বছর আগে এসেছিলাম আমার দাদা ভাইয়ের সাথে। দাদা ভাই মানে হচ্ছে আমার জামাইবাবু। আমি আমার জামাইবাবুকে দাদা ভাই বলি, আপনারা তো সবাই অনেকেই সেটা জানেন। তো আমার দাদা ভাইয়ের সাথেই আমার এরকম অনেক জায়গায় ঘোরা। তো তখন এসে যেরকম জায়গা দেখেছিলাম, এখন একদমই অন্যরকম লাগছে। হতেই পারে 20-21 বছর আগেকার কথা বলছি। তো চলুন মন্দিরের সামনে এসে গেছি। তবে হ্যাঁ, এটুকুন বলবো যে দাদার থ্রু দিয়ে আমি আজকে রাজবলহাট গেছি, সেই দাদার এটা দোকান। সেই দাদার সাথে আমি পরে আপনাকে পরিচয় করাচ্ছি।
তো দাদা ছিলেন না দোকানে, উনি ওনার দাদা তার আরেকজনকে বলে গিয়েছিলেন এনাকে আমাদের বসার কথা। তো আমরা গিয়ে সোজা আগেই দাদার মন্দিরে দোকানে বসলাম, তারপর আমরা যাব মন্দিরে পুজো দিতে। চলে এসছেন এই দাদা। যেহেতু এই দাদা আমাদেরকে বলেছিলেন, ফেসবুকেই পরিচয় ওনার সঙ্গে, তো সেহেতু উনি এই এত ভালো মানুষ যে কি বলবো, আমি ওনার কথা শুনে গেছি মায়ের দর্শন করতে। তো উনি নিজের হাতে সব রকম ব্যবস্থা করে দিয়েছিলেন, কিভাবে পুজো দেবো, কিভাবে ভোগ খাবো। মানে আমি ফোনে দাদাকে বলে দিয়েছিলাম যে আমরা ভোগ খাবো, তো উনি সব ব্যবস্থা করে রেখেছিলেন। আর ভোগের জন্য এক একজনের 40 টাকা করে পড়বে। তো চলুন ভেতরে যাওয়া যাক, দেখুন আপনারা, মায়ের দর্শন করুন। দাদার থ্রু দিয়ে যেহেতু এসছি, দাদা কথা দিয়েছিলেন যে একদম মায়ের মন্দিরের ভেতর থেকে পুজো করিয়ে মায়ের দর্শন করাবেন। তো এই দাদা কিন্তু তার নিজের কথা রেখেছেন। চলে এলাম ভোগের ঘরে, ভোগ খাবো। আর এটা হলো মায়ের বাগান, খুব সুন্দর ফুলের বাগান। আর এই ঘরটার ভেতরে আমরা ভোগ খাবো। তো এখানে আমাদেরকে আসতেই স্টিলের থালা করে ভাত দিয়ে দিয়েছে, সেটা প্রত্যেককেই দেয়া হচ্ছে। তো এখানে দুরকম সিস্টেম আছে, চেয়ারেও বসতে পারো, মেঝেতেও বসতে পারো। যদি কারো পায়ের সমস্যা থাকে তারা টেবিল চেয়ারে বসেও খেতে পারবে। আর আমরা মেঝেতেই বসেছিলাম। তো আমাদের প্রথমে দিয়েছিল মুসুরির ডাল, আর তারপরে আসবে তরকারি। তো মানে ডাল দিয়ে যে ভাত এত সুন্দর খেতে লাগে, তো আমি বাড়িতেও ডাল ভাত খাই, কিন্তু এই ভোগের আলাদাই স্বাদ, খুব ভালো লাগলো। তারপর চলে এলো তরকারি। তো এটা সব রকম দেয়া তরকারি ছিল। তো আমি শুনেছিলাম যে রাজবল্লভী মায়ের যে একটা তরকারি হয় সেটা নাকি মাছ দিয়ে হয়। তো আমি সবসময় ভাবতাম বাবারে আমি কি করে খাবো, কারণ আমি মাছ জিনিসটা খুব একটা খেতে পারি না। তো আমি ভেবেছি, আমি যখন ওখানে খাচ্ছি আমি খেতে খেতে ভাবছি এই মনে হয় সেই তরকারিটা আসবে, এই মনে হয় সেই তরকারিটা এলে আমি আর খাবো না, আমি তো মাছ খেতে পারি না। বললে বিশ্বাস করবেন না, আমি সারাক্ষণ বসে বসে যখন খাওয়া হয়ে গেছে আমি আমার মেয়েকে বলছি যে আচ্ছা তুই কি মাছটা পেয়েছিলিস? তখন আমার মেয়ে বলছে হ্যাঁ এর মধ্যে তো মাছ ছিল। না, আমি যে মনের ভেতর অত কিছু চিন্তা ভাবনা নিয়ে খেয়েছি, আমি বুঝতেই পারিনি ওই তরকারিটা অত সুন্দর মাছ দিয়ে করা হয়েছিল। তো ভাত, ডাল, ওই তরকারিটা আর ছিল পায়েস, এই খাওয়া ছিল। খুব সুন্দর ভোগ। আর ভোগটা খাওয়ার পর সবাই যে যার থালা নামিয়ে দেবেন, কিন্তু এইখানে বাসনগুলো সব ধোয়া হয়। তো আমি নিজের পার্সোনালি একটা কথা সবাইকে বলবো, মায়ের ভোগ ভাগ্য করলে তবে মায়ের এই ভোগ পাওয়া যায়, অনেকে তো পায়ই না। যারা পাতে নিয়ে এত প্রচুর ভাত নষ্ট করছেন, প্লিজ করবেন না। আপনাই পাতে নিয়ে যে খাবারটা নষ্ট করেন, সেটা এরকম অনেক মানুষ আছে যারা পেলে তারা নিজেদেরকে ধন্য বলে মনে করবে। দয়া করে এরকমভাবে ভোগ নিয়ে মায়ের নষ্ট করবেন না। ভোগই কেন, কোনো অন্নই নষ্ট করা উচিত না। তো এটা আমার নিজস্ব ওপিনিয়ন, এটা আমার নিজের মতামত। আপনারা হয়তো এটা নিয়ে অনেকে অনেক মন্তব্য করবেন। আপনারা প্লিজ এইভাবে পাতে অন্ন নিয়ে নষ্ট করবেন না। একটুখানি অন্নের জন্য আজকে কত মানুষ কত কষ্ট করছে বলুন তো পৃথিবীতে, শুধু খাওয়ার জন্য। আর মায়ের ভোগ তো ভাগ্য করলে পাওয়া যায়। মন্দিরটা একটু ঘুরে দেখছি, কি চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি, চলে এলাম মায়ের মন্দিরে। আর একটা কথা হচ্ছে, এই অনেক লোক রোটি যে অম্বুবাচীতে মায়ের মুখ বন্ধ থাকে বা মুখ বন্ধ থাকে অম্বুবাচীর দিন, কিন্তু রাজবল্লভী মায়ের এখানে অম্বুবাচীতে সবসময় মন্দির খোলা থাকে। এটাই এটা প্রধান কারণ, পয়েন্ট এটা। অম্বুবাচীতে অনেক মন্দির কুমোসের সাথে অনেক কথাই বলছিলাম, কিন্তু এত মানে কথাবার্তা চারধার থেকে আসছিল, সেই জন্য আমি ভয়েস ওভারই দিচ্ছি। এটা হলো মায়ের যে বলি হয় সেই স্থান, এখানে মায়ের বলি হয়। আর নবমীর দিন এখানে মহিষ বলি হয়। তো সেটাও মন্দিরের আছে, নিশ্চয়ই কোনো একটা জায়গায় রাখা আছে। তো এইটা হলো মায়ের নাট মন্দির, আর এগুলো হলো শিব মন্দির। চলুন, আমরা তো এবার এখানটা দেখে নিলাম। খুব বৃষ্টিও পাচ্ছিলাম, অনেক বৃষ্টি পড়ছিল মাঝে মাঝে, মানে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিলো যে কোনো একটা শেডের নিচে দাঁড়িয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, সব মিটে গেছে, এবার বেরিয়ে যাব। ওমা, তার আগে দেখলাম এখানে আমার মেয়ে আবার এই শিব মন্দিরগুলোতে প্রণাম করছে। আর ওপাশে আবার একটা শিব মন্দির রয়েছে এইটা।
চলুন আপনাদেরকে একটু শিব মন্দিরটা যতটা সম্ভব দেখাই, কারণ মন্দিরটা ছিল বন্ধ। এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে নেমে গিয়ে এটা হলো মায়ের ঘাট। সবাই বলছিলেন এটা নাকি মায়ের ঘাট, তো এখান থেকে সবাই একটু জল মাথায় দিচ্ছিল, তো এই দাদাকে বললাম আমরাও একটু মায়ের ঘাটে মানে পুকুরের জল আমরাও একটু মাথায় ছুঁয়ে নিলাম। চলুন এবার ঘোরা হয়ে গেছে, এবার তো বাড়ি যাব, তো বেরিয়ে এলাম, চলে এলাম সেই দাদার দোকানে। এই তো আপনার এটাই দেব ইউটিউবে, এই দাদার থ্রু দিয়েই এসেছি, ফেসবুকে পরিচয়। নামটা বলে দিন দাদা আপনার। শাহ চৌধুরী, আমার নাম নির্মল শাহ চৌধুরী। আমি রাজগোলার রাজবল্লভী মন্দির, শেষকালী মন্দির বলে, হুগলি জেলার বিখ্যাত, সারা পশ্চিমবাংলা ভারতবর্ষের এটা কোথাও নেই। তা আপনার দিদি আমার ফোন নাম্বার দিয়ে দেবে, এই ফোন নাম্বারে ফোন করে আসুন। মন্দির প্রত্যেক দিন খোলা থাকে, প্রত্যেক দিন মায়ের অন্নভোগ হয় দুপুর 1টা-1:30টার সময়, 40 টাকা করে লাগে। প্রত্যেক দিন মন্দির সকাল দুপুর রাত্রি খোলা, রাত্রে মায়ের শীতল আরতি হয়, তারপর বন্ধ হয়। সকাল 7টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। তো এটা বর্ধমান রাজা স্বপ্ন দিয়ে মাকে এখানে প্রতিষ্ঠা করেন, সেই থেকে মা এখানে পূজিত আসছে। মায়ের জন্ম মোটামুটি 850 থেকে 900 বছর হতে চলেছে। এই সামনে শারদীয়া দুর্গা পুজোয় মায়ের বড় উৎসব হতে চলেছে। প্রত্যেক বছর মা শ্বেতকালী কিন্তু দুর্গার রূপে পুজো হয়। আর পুজো দিতে এলে আপনার এখানে তো মায়ের শাড়ি দিয়ে চাইলেও মায়ের শাড়ি তো সবসময় পাওয়া যায়। মায়ের শাড়িটা এমনি ন্যাচারাল যে মেয়েরা 12 হাত শাড়ি পরে সেটা হয় না, তো মায়ের 14 হাত শাড়ি লাগে। আচ্ছা। 14 হাত শাড়িটা রোজ 3টে থেকে 4টে করে মাকে পরিধান করানো হয়। সেই শাড়ি আমার কাছে সবসময় মজুদ থাকে এবং পুজো দেওয়ার সমস্ত রকম সামগ্রীও পাওয়া যায়। আচ্ছা। এবং আমার এই দোকানের নাম অন্নপূর্ণা শাড়িঘর। এই দোকানের উপরে আমার এখানে লজ করেছি, 3টে রুম অ্যাটাচ টয়লেট সহ এখানে ব্যবস্থা আছে। আচ্ছা, মানে কেউ যদি থাকতে চায় এসে থাকতে পারবে, আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিলে এসে থাকতে পারবে। একবেলা 1 দিন বা 2 দিন থাকলে এখানে থাকতে পারেন। এখানে অনেক কিছু দেখবার জায়গা আছে, আমি সব বলে দেবো এবং গাড়ি ঠিক করে দেবো এবং খাওয়ার ব্যবস্থাও করে দেবো। খুব ভালো কথা। সকলে ভালো থাকবেন, শারদীয়া শুভেচ্ছা রইল। শাড়িও এখানে পাওয়া যায়, বেনারসি চাইলে বেনারসি, তাঁতের শাড়ি চাইলে তাঁতের শাড়ি, যেটা চাইবেন। চাঁদমালা নিজেদেরও 12 হাত শাড়িও পাওয়া যায়। আপনাদের? হ্যাঁ, ঠাকুরের শাড়ি, তোমাদের পরা শাড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলাম দাদা। চলুন এবার পুজো দেওয়া হয়ে গেছে, সব ঘোরাও হয়ে গেছে, এবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে পারেন।